দ্য সান অলসো রাইজেস লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। আমরা আজকে সামারি পড়ব এবং সামারির সাথে সাথে বেশ কিছু ব্রড কোশ্চেনের আনসার আমরা পেয়ে যাব। তাহলে কোশ্চেন গুলো হচ্ছে, হাউ জ্যাক বার্নস ক্যান বি ট্রিটেড অ্যাজ এ হেমিংওয়ে কোড হিরো। হেমিংওয়ে যে কোড হিরো আছে তার সাথে জ্যাক বার্নসকে কেমন ট্রিট করা হয়েছে। জাস্টিফাই দ্য সান অলসো রাইজেস ইজ আ স্টোরি অফ এ লস্ট জেনারেশন। যে সান অলসো রাইজেস এই গল্পটি হচ্ছে লস্ট জেনারেশনের গল্প। তো এখানের মধ্যে দুইটা কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জ্যাক বার্নস ক্যান বি ট্রিটেড অ্যাজ এ হেমিংওয়ে কোড হিরো, অথবা জাস্টিফাই দ্য সান অলসো রাইজেস ইজ আ স্টোরি অফ এ লস্ট জেনারেশন। এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে এই দুটো কোশ্চেনই আসার মতো। আমরা একটি নিউ ওয়ার্ড শিখবো, এক্সপ্যাট্রিয়েট, অর্থ হচ্ছে দেশ ত্যাগী বা নির্বাসিত ব্যক্তি। তো এই ওয়ার্ডটি আমাদের সামনে লাগবে, এই জন্য আমরা অর্থ পড়ে নিলাম। The Sun Also Rises is a story about a few American expatriates who lived in Paris after the war. Sun Also Rises হচ্ছে কয়েকজন আমেরিকান এক্সপ্যাট্রিয়েটস যারা আমেরিকা থেকে দেশ ত্যাগ করে অথবা নির্বাসিত হয়ে প্যারিসে বসবাস করে, বিশেষ করে যুদ্ধের পরবর্তী সময়। All the people were wounded either physically or psychologically by the war. আর এই যে ফিউ ক্যারেক্টার, এদের বেশিরভাগই যুদ্ধের কারণে তারা ফিজিক্যালি অথবা সাইকোলজিক্যালি ওয়ান্ডেড হয়েছে, আহত হয়েছে। দ্যাট জেনারেশন অর কমিউনিটি ওয়াজ অ্যাড্রেসড অ্যাজ দ্য লস্ট জেনারেশন। আর এই জেনারেশন অথবা কমিউনিটিকে লস্ট জেনারেশন হিসেবে অ্যাড্রেস করা হয়েছে। তাহলে লস্ট জেনারেশন কারা, আমাদের ব্রড কোশ্চেন আসলে আমাদের এখান থেকেই শুরু করতে হবে, আর এইটাই হবে যথাযথ অ্যান্সার। They drank heavily and indulged in physical enjoyment to forget their present situation. তাদের যে এই যে অবস্থা, তারা হীনমন্যতায় এবং যেই হতাশার মধ্যে জীবনযাপন করত, এইটা ভোলার জন্য, অর্থাৎ এইটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা প্রচুর পরিমাণ ড্রিঙ্ক করত এবং ফিজিক্যাল এনজয়মেন্টে নিজেদেরকে ব্যস্ত রাখত। হেমিংওয়ে টুক ওয়ান অফ দোজ এক্সপ্যাট্রিয়েটস অ্যাজ হিজ হিরো। আর হেমিংওয়ে তাদের মধ্যে থেকে একজনকে, বিশেষ করে যারা এক্সপ্যাট্রিয়েটস দেশ ত্যাগ করেছে তাদেরকে একজনকে তার হিরো হিসেবে নিয়েছে এই গল্পটিতে। জ্যাক বার্নস ইজ আ ক্যাজুয়ালিটি অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। জ্যাক বার্নস হচ্ছে যে কিনা এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের কারণে কোনো এক দিক দিয়ে সে আহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। He has been hiding in his genitals so that he cannot enjoy physical relationship with any women. তার যে জেনিটালস, যেটা সেক্সুয়াল অর্গানস, এটাকে হাইড করে রাখা হয়েছে যেন তিনি এই গল্পটিতে কোন রকম ফিজিক্যাল রিলেশনশিপ এনজয় করতে না পারে। দিস জ্যাক বার্নস ইজ দ্য কোড হিরো অফ হেমিংওয়ে হু বিলংস টু দ্য লস্ট জেনারেশন। আর এই জ্যাক বার্নস হচ্ছে হেমিংওয়ের গল্পতে হচ্ছে কোড হিরো, বা হেমিংওয়ের মতে হচ্ছে কোড হিরো, যে কিনা ওই লস্ট জেনারেশন, ওই সময়টিতে সে বিলংস করে। দ্য নোভেল গিভস আ ব্রিফ অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অফ রবার্ট কুন। এই নভেলটিতে রবার্ট কুন নামক ব্যক্তিরও আলোচনা করা হয়েছে সংক্ষিপ্তভাবে। আমরা এই যে নিউ ওয়ার্ডটা বললাম, জেনিটাল, যেটা হচ্ছে সেক্সুয়াল অর্গানস। হি ওয়াজ এ মিডল ওয়েট বক্সিং চ্যাম্পিয়ন। এই রবার্ট কুন হচ্ছে মিডল ওয়েট বক্সিং চ্যাম্পিয়ন, রাইটার অ্যান্ড পাবলিশার। বক্সিং এর সাথে সাথে তিনি একজন রাইটার এবং একজন পাবলিশার, বই প্রকাশক। অ্যাজ এ জিউ হি সাফার্ড ফ্রম ইনফেরিয়রিটি অ্যান্ড কমপ্লেক্সিটি। আর রবার্ট কোন ছিলেন একজন ইহুদি, আর এই হিসেবে তিনি যে ইনফেরিয়রিটি, হীনমন্যতায় এবং বিভিন্ন রকম জটিলতায় ভুগতেন। For that problem, he left boxing and started to read heavily to become a publisher. আর এই কারণে সে এই বক্সিংটা ছেড়ে অনেক পড়াশোনা করেছিল, আর যার উদ্দেশ্য ছিল যে পড়াশোনার মাধ্যমে সে একজন ভালো পাবলিশার হবে। আফটার হিজ ডিভোর্স ফ্রম হিজ ফার্স্ট ওয়াইফ, প্রথম স্ত্রী থেকে ডিভোর্স নেওয়ার পরে, হি এঙ্গেজড হিমসেলফ ইন দ্য ওয়ার্ল্ড অফ আর্ট। এই ওয়ার্ল্ড অফ আর্টে তিনি নিজেকে জড়িয়ে নিয়েছিলেন। He started editing a magazine and he became famous.
তিনি একটি ম্যাগাজিন এডিট করতে শুরু করেছিলেন, আর যার কারণে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। He again fell in love with the call girl Frances and traveled a year in different places. এরপরে তিনি আবার একজন কল গার্ল, যার নাম ছিল ফ্রান্সিস, তার প্রেমে পড়েছিলেন এবং তার সাথে করে 1 বছরের মতো সময় তিনি আনন্দ বিনোদন করে এনজয় করে কাটিয়েছিলেন। In the meantime, Robert Cohn is fed up with Frances and leaves her with a handsome amount of money. আর এক পর্যায়ে গিয়ে রবার্ট কোন ওই মেয়েটার প্রতি বিরক্ত হয়ে গিয়েছিল এবং তাকে বড় একটি অ্যামাউন্ট দিয়ে তাদের যে লাভ সেইটা ক্লোজ করে ফেলেছিল বা তাকে সে ত্যাগ করেছিল। The restlessness of Robert is the unique tendency of the lost generation. আর এই যে রবার্ট নামক ব্যক্তির মধ্যে অস্থিরতা, এইটাই মূলত লস্ট জেনারেশনের ধারাবাহিকতা ছিল। অর্থাৎ ওই জেনারেশনে যারা বসবাস করত, ওই জেনারেশনের লোকেদের মধ্যে এইরকম এক প্রকার অস্থিরতার ধারাবাহিকতা বজায় থাকতো বা অস্থিরতার প্রবণতা দেখা যেত। জ্যাক বার্নস ইজ দ্য ইন্টিমেট ফ্রেন্ড অফ রবার্ট কোন। জ্যাক বার্নস হচ্ছে রবার্ট কোনের একজন খুবই ঘনিষ্ঠ বন্ধু, হু ওয়াজ ওয়ার্কিং অ্যাজ এ জার্নালিস্ট, যে জার্নালিস্ট হিসেবে কাজ করত। দ্য ইম্পর্টেন্ট ফিমেল ক্যারেক্টার লেডি ব্রেড হ্যাজ অ্যান ইন্টিমেসি উইথ জ্যাক বার্নস। আর এই গল্পের একজন গুরুত্বপূর্ণ চরিত্র, মহিলা চরিত্র লেডি ব্রেড, যে ছিল জ্যাক বার্নসের খুবই ঘনিষ্ঠ বন্ধু। That lady was a divorced and she was engaged to a wealthy person, Mike Campbell. আর এই যে লেডি ব্রেড, এই মহিলাটিও ডিভোর্সি, এরপরে সে একজন ধনী ব্যক্তির সাথে এঙ্গেজড হয়েছিল, তার নাম ছিল মাইক ক্যাম্বেল। Marriage was the outward cover to show a happy life to others in that society. আর ওই সোসাইটিতে, অর্থাৎ লস্ট জেনারেশন সোসাইটিতে, বিবাহকে প্রদর্শন করা হতো নিজে হ্যাপি আছি এমনটা দেখানোর জন্য। মানে এমন একটা সংস্কৃতি ছড়িয়ে পড়েছিল যে কে কেমন পরিবেশে, কে কেমন ধনী ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, এইটার মাধ্যমে দেখানো হতো যে আমি কতটা হ্যাপি আছি। রবার্ট কোন ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্যাট অ্যারিস্টোক্রেটিক লেডি। আর এই মেয়েকে দেখে রবার্ট কোন খুবই ইন্টারেস্টেড হয়ে পড়েছিল, অ্যান্ড রিকোয়েস্টেড জ্যাক টু ইন্ট্রোডিউস হার টু হিম। এবং জ্যাককে অনুরোধ করেছিল যেন এই মেয়ের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়। Shifting of mind from one issue to another issue is the common tendency of lost generation. এক স্থান থেকে অন্য স্থানে বা একজনের থেকে অন্যজনের প্রতি যেই স্থানান্তর, এইটাই ছিল মূলত লস্ট জেনারেশনের প্রধান একটি ইস্যু বা টেন্ডেন্সি। জ্যাক ওয়াজ হেল্পফুল অ্যান্ড সাপোর্টিভ টু অল অফ হিজ ফ্রেন্ডস। আর জ্যাক তার সকল বন্ধুদের প্রতি খুবই হেল্পফুল ছিলেন এবং সাপোর্টিভ ছিলেন। Robert planned to have a long tour in South America and proposed Jack to go with him. রবার্ট সে এই সাউথ আমেরিকাতে ভ্রমণ করার উদ্দেশ্য প্রকাশ করেছিল বা ইচ্ছা প্রকাশ করেছিল, এবং এই ইচ্ছাটি জ্যাককেও বলেছিল যেন জ্যাক তার সাথে ভ্রমণ করতে যায়। জ্যাক ওয়াজ ফ্লুয়েন্ট ইন স্প্যানিশ বাট হি কুড নট অ্যাফোর্ড দ্য ট্রিপ। আর যেহেতু সাউথ আমেরিকা যাবে, তাদের উদ্দেশ্য ছিল স্পেনে যাওয়া, আর জ্যাক স্প্যানিশ ভাষাটা খুব ভালোভাবে বলতে পারত, আর এই কারণেই রবার্ট কোন তাকে যেতে বলেছিল। কিন্তু রবার্ট কোনের বুদ্ধি শুনে জ্যাক স্প্যানিশ বলতে রাজি হয়েছিল বা সে ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু সে অর্থনৈতিকভাবে এই ট্রিপটা অ্যাফোর্ড করতে পারবে না, এটা জানিয়ে দিয়েছিল। রবার্ট কোন স্পন্সর দ্য ট্রিপ অ্যাজ হি ওয়াজ লুকিং ফর এ বেটার লাইফ আউটসাইড প্যারিস। আর রবার্ট কোন এই কথা শুনে সেই পুরো ট্রিপের স্পন্সর করেছিল, সমস্ত ব্যয় সে নিজেই বহন করেছিল। এর কারণ হচ্ছে সে ওই প্যারিস থেকে অন্য কোথাও গিয়ে একটি মুক্ত আবহাওয়ায় সে জীবনযাপন করতে চেয়েছিল বা কিছুটা সময় কাটিয়ে আসতে চেয়েছিল। জ্যাক gave him the idea that only bullfighters lead an interesting life. আর এই গল্পে গল্পে জ্যাক রবার্ট কোনকে বলেছিল যে আমাদের বুল ফাইটিং দেখতে যাওয়া উচিত, কারণ এই বুল ফাইটাররা তারা খুবই ইন্টারেস্টিং লাইফ লিড করে, তাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাবো বা তাদেরকে দেখে আমাদের মন ভালো হয়ে যাবে। সো দে শুড ভিজিট দ্য কান্ট্রি অফ বুল ফাইটিং। আর এজন্যই তাদের যেই দেশগুলোতে বুল ফাইটিং হয়
সেই দেশেই যাওয়া উচিত। Robert, Lady Ashley, Jack, and a few friends of Cohn accompanied the trip to South America. এরপরে রবার্ট, লেডি অ্যাশলি, জ্যাক এবং আরো বেশ কিছু বন্ধু মিলে তারা সাউথ আমেরিকায় রওনা করেছিল। They stayed in a luxurious hotel and spent money in open hands. তারা সেখানে গিয়ে একটি খুবই লাক্সারিয়াস হোটেলে উঠেছিল এবং সেখানে তারা ওপেন হ্যান্ডে টাকা ব্যয় করেছিল। At last they reached Spain. এরপরে গিয়ে তারা স্পেনে পৌঁছে। At the time there was a festival in Spain and bullfighting was the focal point of that festival. আর ওই সময়টিতে স্পেনে উৎসব হচ্ছিল আর তার মধ্যে থেকে এই বুল ফাইটিং এটি ছিল ওই উৎসবের প্রধান আকর্ষণ। পেড্রো রোমেরো ওয়াজ দ্য আনডিফিটেড হিরো অফ বুল ফাইটিং। আর ওই বুল ফাইটিং এর যে আনডিফিটেড হিরো ছিল সে হচ্ছে পেড্রো, সে কখনোই পরাজিত হতো না। লেডি বেড ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য বুল ফাইটার্স। আর লেডি বেড এই মহিলাটি বুল ফাইটারের প্রতি উৎসুক ছিল। সো শি রিকোয়েস্টেড জ্যাক টু গেট হার ইন্ট্রোডিউসড উইথ রোমেরো। আর এই লেডি বেড অ্যাশলি তার ইচ্ছার জায়গা থেকে বা কিউরিওসিটি থেকে জ্যাককে অনুরোধ করেছিল যেন রোমেরোর সাথে তার একটি মিটিং করিয়ে দেয়। Though she was 34, she developed a passion for a boy of 19. যদিও ওই মহিলাটি লেডি ব্রেড 34 বছর বয়সী ছিল, এ সত্ত্বেও সেই 19 বছর বয়সী যুবকের প্রতি সে আকর্ষিত হয়েছিল। With the help of Jack, they have several dates, and in the end, Pedro proposes to Lady Bird to marry her. আর জ্যাকের সহায়তায় পেড্রো এবং লেডি ব্রেড তারা একে অপরের সাথে মিলিত হয়ে তারা অনেকবার ডেটও করেছে এবং পরিশেষে গিয়ে পেড্রো লেডি ব্রেডকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। As Lady Bird belongs to the last generation group, she was not willing to any traditional relationship. আর যখন পেড্রো তাকে বিয়ের প্রস্তাব দিল এবং সাথে বেশ কিছু শর্ত দিয়েছিল, এইটা শুনে লেডি ব্রেড যেহেতু লস্ট জেনারেশনে বিলং করত, সে কখনোই চাইতো না যে সেই ট্র্যাডিশনাল রিলেশনশিপে থাকতে। পেড্রো ওয়াজ ডিমান্ডিং পসেসিভ লাভ। পেড্রো সবসময় খুবই পসেসিভ লাভ চাইতো। হি ওয়ান্টেড ব্রেড টু গ্রো হার হেয়ার অ্যান্ড ওয়ার ট্র্যাডিশনাল ড্রেস, অ্যাভয়েড ড্রিঙ্কিং অ্যান্ড মিক্স উইথ মেল ফ্রেন্ডস। পেড্রো চাইতো ব্রেড তার চুলগুলো বড় রাখুক এবং ট্র্যাডিশনাল ড্রেস পরুক, এছাড়াও ড্রিঙ্কিং ত্যাগ করুক এবং পুরুষ বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করে দিক। She was not accustomed to that type of life and she was bored with that affairs. আর লেডি ব্রেড এই ধরনের সম্পর্কে কখনোই অভ্যস্ত ছিল না। এই কারণে এই সম্পর্কে অর্থাৎ পেড্রোর সাথে যে তার রিলেশন ছিল এটার প্রতি সে বিরক্ত হয়ে গিয়েছিল। So she left him and started their return journey in Paris. আর এর কারণে সে পেড্রোর লাভ প্রপোজাল, ম্যারিড প্রপোজাল প্রত্যাখ্যান করে সে প্যারিসে ফিরে এসেছিল। ইন দ্য মিন টাইম দেয়ার ওয়াজ এ ব্রেকআপ উইথ রবার্ট। আর এর মধ্যে আবার রবার্টের সাথে এই মেয়েটার লেডি ব্রেডের ব্রেকআপ হয়ে গিয়েছিল, কারণ তারাও জ্যাকের সাহায্যে তাদের মধ্যে একটি রিলেশনশিপ গড়ে উঠেছিল। দ্য রিটার্ন জার্নি ওয়াজ মনোটোনাস। আর তারা যখন ফিরতেছিল তাদের এই জার্নিটা একঘেয়েমি ছিল। এক একজনের সাথে এক একজনের সম্পর্কের ব্রেকআপ হয়ে গিয়েছে, এই কারণেই এই জার্নিটা একঘেয়েমি হয়ে গিয়েছিল। অ্যান্ড আনপ্লিজেন্ট বিকজ অফ দ্য হ্যাপেনিংস ইন স্পেন। এই জার্নিটা আনপ্লিজেন্ট হয়ে গিয়েছিল কারণ স্পেনে যে কার্যক্রম হয়েছিল বা তাদের মধ্যে যে সম্পর্কের বন্ধন নষ্ট হয়ে গিয়েছিল এটাই ছিল মেইন কারণ। They visited there for enjoyment but returned in a gloomy mood. তারা সেখানে গিয়েছিল এনজয় করার জন্য, লাইফ থেকে যেই হতাশা দুর্দশা এগুলো কাটিয়ে আরাম আয়েশ করার জন্য সেখানে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে একে অপরের সাথে দ্বন্দ্বের কারণে তারা ফিরতেছিল গ্লুমি মুড নিয়ে। জ্যাক বার্নস gave a lift to Lady Bird। আর ফেরার সময় জ্যাক বার্নস এই লেডি ব্রেডকে লিফট দিয়েছিল। ইন দ্য কেভ শি কনফেসড দ্যাট হার লাভ ফর জ্যাক ওয়াজ জেনুইন অ্যান্ড শি ডিড নট ওয়ান্ট এনি রিটার্ন। আর এই কেভের মধ্যে
লেডি বেট এইটা কনফেস করে যে জ্যাকের প্রতি তার যে ভালোবাসা সেইটাই হচ্ছে জেনুইন, আর এর থেকে সে কোনো কিছু রিটার্ন চায় না। ফিজিক্যাল ডিফিসিয়েন্সি ইজ নট দ্য অবস্টাকল টু মেকিং আ রিলেশনশিপ। আর জ্যাকে যে শারীরিকভাবে প্রবলেম ছিল, তো এইটা কখনো রিলেশনশিপ তৈরিতে বাধা হতে পারে না। এটা হচ্ছে লেডি ব্যাটের মতে। The story may be labeled as tragic one because Robert Cohn failed in the relationship and Lady Bird surrendered to the world of spirituality. আর এই স্টোরিটাকে ট্র্যাজিক হিসেবেও লেবেল করা যেতে পারে, নামকরণ করা যেতে পারে। একদম লাস্টে গিয়ে বলতেছে যে আসলে যদি এমন কোশ্চিন আসে যে এটি একটি ট্র্যাজিক ড্রামা, তাহলে আমরা এইটা এইভাবে প্রমাণ করব যে কারণ হচ্ছে রবার্ট কোন সে প্রেমে ব্যর্থ হয়ে গেল। এর পাশাপাশি লেডি বেটো সে ব্যর্থ হতে 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 এক পর্যায়ে যে স্বীকার করলো যে তার জ্যাকের প্রতি যে ভালোবাসা সেটি হচ্ছে জেনুইন। আর এইটা স্বীকার করার মাধ্যম দিয়ে সে এই যে ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক জগতের কাছে নিজেকে আত্মসমর্পণ করলো।